বিসমিল্লাহির রহমানির রহিম। কালকের ভিডিও দেই নেই, দিছি তো দেন নাই। দিনে ভাই 31। কালকে ভিডিও দেওয়া হয় নাই। ভুলে গেছিলেন ওনারা। সেভ 32 দেয়নি। তো মাশাল্লাহ, আমরা এই যে এই প্রজেক্টটা লাস্টে করছি ফাইনালি। এটা হলো আমার ইয়া। এখানে কিছু একটা জিনিস আছে যে অ্যানিমেশন দিচ্ছে, এগুলা রিফাতে পারবে, সমস্যা নেই, সিম্পলি। আমি অ্যানিমেশন দিছি ভাই, খালি ওই যে প্রোডাক্টের ডাব বুঝি নাই। এটা নিচেরটা। এইটা এইটা হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা হলো আরেকটা প্লাগ ইন স্পেস, ঠিক আছে। মাঝে মাঝে এলিমেন্টটা এটা দিয়ে মনে অনেক হয় কিছু। রেভলিউশন স্লাইডার না? না, রেভলিউশন স্লাইডার না, এটা হচ্ছে অ্যাকর্ডিয়ন স্লাইডার বলে, ঠিক আছে। মানে এই টাইপের জিনিসগুলোকে অ্যাকর্ডিয়ন বলে। আচ্ছা, যাক, এটা একটা প্লাগ ইন, মানে মাঝে মাঝে প্লাগ ইনের সাপোর্ট নিতে হয় অনেক কিছুর জন্য, দেখবে ফর্মের জন্য, তারপর স্লাইডার, তারপর বিভিন্ন কিছু, ধরো একটা প্রশ্ন অ্যান্সার কুইজ, এগুলোর জন্য অনেক সুন্দর সুন্দর প্লাগ ইন আছে। দিলেই ওই প্লাগ ইনের শর্টকাট নিয়ে যদি লিমিটার বসাই দাও, তাহলে এই ডিজাইনটা চলে আসবে, ঠিক আছে। সিম্পল, বেশি কঠিন না। আর এগুলো তো হাতে বানাইছি, সবই হাতে বানানো। এটা ইনস্টাগ্রাম ফিড, মানে একটা প্লাগ ইন আছে ইনস্টাগ্রাম ফিড। ওখান থেকে যদি তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট করে দাও, তাহলে তোমার ইনস্টাগ্রাম থেকে ছবিগুলা এখানে লোড হবে, ঠিক আছে। এটা এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু ক্লায়েন্টের ওয়েবসাইটে আছে, যে এটা ক্লায়েন্টের ওয়েবসাইট তো। এই যে এইখানে আমি লাগাই দিছিলাম, এই যে ইনস্টাগ্রাম ফিড, এই দেখছো, এটা কিন্তু ডাইরেক্ট ইনস্টাগ্রাম থেকে আসতেছে। ওইটাই, ওই জিনিসটা এখানে করছি আর কি। ওই যে যেহেতু এটা অফলাইন, অন্য একটা লিঙ্ক, তো এই জন্য এটা কানেক্ট হচ্ছে না, আবার সঠিক লিঙ্কে গেলে কানেক্ট হয়ে যাবে। এখানে ফর্মটা একটা আসছে আলাদা জায়গা থেকে, কন্ট্যাক্ট ফর্ম 7 থেকে আসছে, ঠিক আছে। ফর্ম বানানো আমাদের শিখতে হবে, কন্ট্যাক্ট ফর্ম 7 থেকে আসছে, যাই হোক। আর এটাও হাতেই বানিয়েছি, সবই হাতে বানিয়েছি। এই যে এটাই হলো আমার ফাইনাল প্রজেক্ট। প্রজেক্ট এখন এটাতে দিয়ে আরো কিছু করা যায় কিনা আজকে আবার চিন্তা করবো, দেখি। সময় পাই না তো, 3টে প্রজেক্ট প্যারালালি চললে একটু ঝামেলাই আছে। মানে ক্লায়েন্ট তো চায় যে সবগুলো আপডেট চায়, সব প্রতিদিন। And প্রতিদিন সবগুলো আপডেট দেওয়া তো কঠিন, একটা কাজ করলেই সারাদিন চলে যায়। আচ্ছা, আজকে আমরা এলিমেন্টরের একটা জিনিস শিখবো, কাস্টম স্ক্রিন, ঠিক আছে। আচ্ছা, আগে স্পিড অপটিমাইজেশনটা শিখি। স্পিড অপটিমাইজেশনটা, ধরো আমাদের এই প্রজেক্টটা, ঠিক আছে, এটাকে স্পিড অপটিমাইজেশন করবো, ধরো এইটাই আজকে পর্যন্ত যেহেতু আছে, সেটা আজকে করা যাবে, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে, স্পিড অপটিমাইজেশন করতে লাগে কি কি করতে হবে, এটা বলি। স্পিড অপটিমাইজেশন করতে হলে দেখো, এই যে ওয়েবসাইটে লোড হচ্ছে, এই যে ছবিগুলো আছে, ছবিগুলোর সাইজ কিন্তু অনেক বড়। আমি যদি দেখি, ছবিতে এনতে বের করা যাবে না, কোড থেকে বের করি। এইগুলো সব এলিমেন্টারি স্লাইডার। এলিমেন্টারি মানে অনেকগুলা ক্লাস, তো মানে খুব খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়। তো যাই হোক, এর নিচেই দেখি, নিচের যে ছবিগুলো আছে এগুলো দেখি, এগুলো ধরে না, ছবি রেস্ট্রিক্ট হয়ে গেল নাকি? এগুলা, এই যে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, এই ইমেজ গুলা মোটামুটি বড় আছে, কিন্তু দেখবে যে কিছু কিছু ইমেজ অনেক বড়। তার মানে এখানে কিন্তু সব যে ছোট ইমেজ তা না, অনেক হাই রেজলিউশন ইমেজও আছে। তো এই যে ইমেজ গুলা, এগুলা কিন্তু মানে তোমার ওয়েবসাইটের লোডিং টাইম কমায় দেয়, ঠিক আছে। যখন ওয়েবসাইটে লোড হয়, তখন কিন্তু ইমেজটাও লোড হয়, ঠিক আছে। যেমন এই যে এখন দেখো, লোড হওয়ার সময় ইমেজ গুলো কিন্তু লোড হতে হয়, এই প্রত্যেকটা ইমেজ। আচ্ছা, এই একটা গেল, তাহলে ইমেজের কারণে স্লো হয়। তাহলে ইমেজটাকে আমরা কি করতে পারি, অটো অপটিমাইজ করে দিতে পারি, এই একটা বিষয় গেল। আচ্ছা, এইটা আরেকটা বিষয় হচ্ছে, এই যে আমাদের কোড, এই কোড গুলা তো খুব হালকা। এই যে এইচটিএমএল সিএসএস কিন্তু এত ভারী না, হালকা। তবে জাভাস্ক্রিপ্ট অনেক ভারী। যেমন এই যে অ্যানিমেশনটা করতেছে, এটা করতেছে জাভাস্ক্রিপ্ট, এই যে যেটা, এগুলো আবার অনেক ভারী। এখন মোবাইল কম্পিউটারের পাওয়ার বেশি তো বোঝা যায় না অতটা, কিন্তু মোবাইলে যদি লোড করতে যাও, দেখবা যে একটু স্লোলি লোড হবে, ঠিক আছে, এই জাভাস্ক্রিপ্ট। তার মানে এই জাভাস্ক্রিপ্টটাকে আমাকে বান্ডেল করতে হবে, ঠিক আছে, বা ইয়ে করতে, এইটা গেল। মানে বান্ডেল বলতে বোঝায় এই যে আমাদের কোড, এই যে কোড গুলা কিন্তু ফাঁকা ফাঁকা আছে, ঠিক আছে। মানে একটা লাইনের পর একটা লাইন অনেক দূরে দূরে, এইভাবে করে থাকলে
ওয়েবসাইটে পড়তে সমস্যা হয়, এই যে ফাঁকা ফাঁকা, বুঝছো, ফাঁকা ফাঁকা কোড। কিন্তু দেখো আমি একটা যদি তোমার একটা গুগলের ওয়েবসাইটে যাই, বা ধরো ফেসবুক, ফেসবুক তো মোটামুটি ভালো তাড়াতাড়ি লোড হয়। ধরো এই যে ধরো এদের যদি কোডটা দেখি, পেজ সার্চ, দেখছো বিজি বিজি, এদের তো কোড নাই, পুরাটাই মানে ইয়ে দিয়ে করছে ওরা, একদম মানে পুরো হাতে করা, ওদেরটা দেখব না। আচ্ছা কেমনে বুঝাই, যেমন আমি, মাদ্রাসাটা আপনি গো। হ্যাঁ মাদ্রাসাটা দিলে হবে, হ্যাঁ মাদ্রাসাটা কেন অটো এটা হয়ে গেছে, কারণ আমি নেক্সট জেস দিলাম এই জন্য। নেক্সট জেস অনেক হাই টেকনোলজি। এই দেখা যায়, দেখছো যে একটা ঘিজিবিজি দেখতেছো না, এই ঘিজিবিজিটা আসলে ঘিজিবিজি না, এটা ওই নিচে লাইন বাই লাইনই ছিল, কিন্তু এটাকে কম্প্রেস করে দিচ্ছে, ঠিক আছে, মানে যাতে এক লাইনে বেশি আটে এরকম করে দিচ্ছে। এরকম করলে সুবিধা কি, মানে এই ওয়েবসাইটটা দেখো অনেক ফাস্ট। এই দেখো আমি একটা পেজ যখন যাবো, দেখো চেপার আগে কাজ হয়ে যায়, দেখছো এত ফাস্ট কোন ওয়েবসাইট দেখছো, দেখো চাপ দিলেই চলে আসে, দেখো যে পেজে যাই পূর্ণাঙ্গ আলে ভাই চলে আসে, দেখো আবার ড্যাশবোর্ডে যাবে, দেখো কত দ্রুত চলে আসে, শেষ, দেখছো। এটা নেক্সট জেসের পাওয়ার, এটা আমরা পরে দেখবো যে এটা কেমনে এত স্পিড বাড়ায়। আচ্ছা দেখো কোনো কিছু কিন্তু এত সময় লাগে না, দেখো এভরিথিং ইজ ফাস্ট, দারুণ মানে ফাস্ট টেকনোলজি। তারপরে আমরা বুঝতেছি যে এই যে যে এটা এত ফাস্ট হলো কিভাবে, এটা হচ্ছে ইমেজ গুলো অপটিমাইজ করা, আর হচ্ছে এই কোডটাকে কম্প্রেস করা, মিনিফাই, এটাকে বলে মিনিফাই। মানে লাইন বাই লাইন কোড না লিখে একটা মানে, মানে ধরো যে ফাইলটা অনেক লম্বা হইতো সেটাকে আমি কমায় নিয়ে আসলাম, এটাকে বলে মিনিফাই, ঠিক আছে। ঠিক যেমন আপনারা যে কম্প্রেস করেন ওই সময় কিন্তু হয়, এই যে একটা বড় একটা ফাইলকে আমরা জিপ যখন বানাই তখন কি হয়ে যায়, একটা ছোট একটা ফাইল হয়ে যায়, তাই না? এইটাই, এটাই বলতেছে আর কি। তো এইটা করলে আমাদের স্পিডটা বাড়বে। আর কি করলে বাড়বে, যেমন কিছু কিছু প্র্যাকটিস আছে, ব্যাড প্র্যাকটিস, এগুলোর জন্য স্পিড কমে যেতে পারে। যেমন যেমন লেআউট শিফটিং। লেআউট শিফটিং বলতে বোঝায় ধরো এইখানে এমন একটা জিনিস দিচ্ছ যেটা আসতে লেট হয়, এই জায়গাটা ধরো এটা এটা আসতে ধরো জাভাস্ক্রিপ্টে আসতে লেট হবে, তার মানে কি যখন এইটা লোড হয়ে যাবে তখন এইটা বাদেই লোড হবে, তাই না? তার মানে এই ইমেজটা এইখানে ধরো থাকবে লোড হওয়ার আগে, তাহলে সবকিছু ওই অনুযায়ী অ্যারেঞ্জ হবে। হঠাৎ করে যখন অনেক পরে এইটা আসবে তখন সবগুলাকে ধাক্কা দিয়ে কি করবে, নিচে নামাই দিবে, কথা হচ্ছে। ধর এইটা পরে আসছে, তার মানে কি এইটা এইটা ওই জায়গাটা দখল করবে না, আর এইটা যখনই আসবে তখন কি এই নিচে সবগুলোকে নিচের দিকে ধাক্কা দিবে। এটাকে বলে লেআউট শিফটিং। এটার জন্য কি হয়, ওয়েবসাইট স্লো হয়ে যায়। একটা গেল, যদি মেজর লেআউট শিফটিং হয়, এই একটা। আচ্ছা আরো কিছু বিষয় আছে কেশিং, যেমন আমি যে এই পেজটা একবার লোড করছি, ধরো এই যে project.bigosoft.com, এইটাকে যদি আমি ইনকগনিটোতে নিয়ে যাই, যে নিয়ে গেলাম, নিয়ে একবার নতুন মানে কোনো কেস নাই, মানে ফার্স্ট টাইম আমাদের ওয়েবসাইটে আসতেছে, দেখো তখন কিন্তু একটু বেশি সময় লাগবে, এই যে লাগলো। কিন্তু দেখো এর পরে এখন আর সময় লাগবে না, এই যে আমি চাপ দেই, এটা আবার ইন্টার চাপ দিই, এই যে এখন কিন্তু আর অত সময় লাগবে না, ঠিক আছে। এর কারণ কি, এর কারণ হচ্ছে ব্রাউজার কি করে, এটাকে কেশিং করে ফেলে, মানে মেমোরিতে ধরে রাখে। এই যে এখানকার যে ছবি, এই যে ডিজাইন, এই যে ওয়েবসাইট ইউআরএল, এই সব কিছু কি করে, সেভ করে রাখে। এখন ব্রাউজার ডিফল্ট যেটা করে এটা খুব অল্প পরিমাণে করে। তো আমরা যদি এটা একটা প্লাগ ইনটাকে ইউজ করে ভালোভাবে করতে পারি, তাহলে হবে কি এই পুরো ওয়েবসাইটটাই সেভ হয়ে যাবে একবার আসার পরেই। এরপর থেকে যা যা টিপবা দেবে গুলি রেখে কাজ করতেছে, একটা গেল। তাহলে এইভাবে স্পিড বাড়ানো যায়। আরো একটা উপায় আছে, ধরো ইমেজটা যে ধরো সাইজ ছোট বানাইলাম, ফাইন। এখন এই ইমেজটা আসতেছে কোথা থেকে, আমার সার্ভার থেকে, তাই না? তার মানে আমার এটা যদিও ধরো 300 কিলোবাইট ছিল, পরে আমরা কমায় ধরো 40 কিলোবাইট আনলাম ধরো, তারপরেও কি 40 কিলোবাইট কিন্তু সার্ভার থেকে আনতে হয়। তাহলে এই আনতে কিন্তু একটু টাইম আছে। যেমন এই যে কোড গুলা, এই কোড গুলা কিন্তু জাস্ট এই যে আমাদের কোড, এরকম কিছু কোড, এগুলা কিন্তু খুব হালকা লাইট। আপনারা জানেন যে যদি একটুখানি ম্যাথমেটিক্স জানেন তাহলে বুঝতে পারেন যে 8 বিটে 1 বাইট, তাই না? তার মানে এই পুরা কোড মিলাও মনে হয় মানে 10-20 কিলোবাইট হবে কিনা সন্দেহ, এই পুরা ওয়েবসাইটের কোড, ঠিক আছে। তার মানে বেশি লোডটা পরে কিন্তু ইমেজেই, মানে আনার সময়। তার মানে এই সব কিছু 40-50 কিলোবাইট সব কোড, ডিজাইন সবাই সিএসএস এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট সবই কিন্তু একটা কোড,
তাহলে এটা আসতে কিন্তু বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি চলে আসে। আসতে সময় লাগে কি ইমেজ। এখন কোনো কারণে যদি আমরা ইমেজটাকে এমন করতে পারি যে ধরো আমাদের সার্ভার থেকে আসবে না, আরেকটা সার্ভার থেকে আসবে, তাইলে হবে কি আমাদের সার্ভার এইটা আনা নিয়ে বিজি থাকবে আর ইমেজ আনা নিয়ে বিজি থাকবে আরেকটা সার্ভার। তাহলে দেখো আমি লোডটাকে কি করে দিলাম, দুই জায়গায় ডিস্ট্রিবিউট করে দিলাম, তাই না? এইটা এইভাবেও স্পিড বাড়ানো যায়, এটাকে বলে সিডিএন বা কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। ঠিক আছে, তার মানে কোন একটা বিষয় যদি বাইরে থেকে সার্ভ করা হয়, মানে অন্য একটা সার্ভার দিয়ে, তাহলে আমাদের সার্ভারের উপর চাপ কমে যায়। ঠিক আছে, আচ্ছা এইভাবে করে আমরা স্পিড বাড়াতে পারি। তো আমরা এখন স্পিড বাড়ানোর আগে আমি যে বিষয়গুলো বললাম তার কি কি বললাম একটা বলি। একটা হলো এইচটিএমএল সিএসএস মিনিফিকেশন, ঠিক আছে, মানে কমায় ফেলতে হয়, এই একটা গেল। দ্বিতীয় বললাম ইমেজ কি, ইমেজ অপটিমাইজেশন, দুইটা। 3 নাম্বার হচ্ছে ক্যাশিং, এটা ব্রাউজার ক্যাশিং হতে পারে, ডাটাবেস ক্যাশিং হতে পারে, যে কোনো ক্যাশিং মানে সেভ করে রাখে মেমোরিতে, 3টা। 4 নাম্বার বললাম কি সিডিএন, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্কের ব্যবহার। ঠিক আছে, 4টা। আর একটা বললাম কি লেআউট শিফটিং এড়ানো, মানে এই যে যে জিনিসগুলো লেটে আসে এই জিনিসগুলোকে তুমি মানে পরেই দাও, ঠিক আছে, বা এইটার জন্য একটা জায়গা রেখে দাও, তাইলেই হবে। ধরো এই এই ভিতরে এই একটা ডিপ দিছো না এলিমেন্টার দিয়ে এখানে, কারণ এলিমেন্টারের ভিতরে কিন্তু এটা বসবে, তাই না? আইসা তুমি করো কি হেড দিয়ে আগেই এটার জন্য কত জায়গা লাগে 60 পিক্সেল, তাহলে হাইট দিয়ে কি করবে আগেই 60 পিক্সেল দিয়ে রাখবা, তাহলে হবে কি এইটা যখন লোড হবে এইটা ফাঁকা লোড হবে প্রথমে, তাহলে জায়গাটা দেখো ওই যতটুকু জায়গা দখল করে এটা কিন্তু করে ফেলবে, তারপর যখন আসবে এখানে বসে যাবে। তাহলে কি ওই যে এই ধাক্কাটা দিল না, যে উপর থেকে নিচে যে একটা ধাক্কা দেয়, এই ধাক্কাটা দিল না, এইটার কারণেও কি হয় পারফরমেন্স ইমপ্রুভ হয়। ঠিক আছে, কারণ তার ইউজার এখানে ঘুরতে ঘুরতে এখানে চলে আসছে, হঠাৎ করে দিল একটা ধাক্কা, এমন হয়ে গেল, তাহলে দেখতে কেমন না? ধর আমি তোমার এখানে দেখাই, আমার এখানে লেআউট শিফটিং আছে, রিলোড দিয়ে ধর এইখানে এই পেজে আমি আসছি, ধরো এই পেজে, এই মুহূর্তে এই পেজে আসছি, দেখো এতক্ষণ পরে আসতেছে, দেখছো? তার মানে কি হয়েছে, মাঝখানে একটা লেআউট শিফটিং হয়েছে। যে আমি আমি তো রিলোড দিলে আবার এই পেজে আসার কথা না, এইখানে আসার কথা, কিন্তু কিন্তু এইটা আসতে একটু লেট হইতেছে, দেখা যায় এখানে, তাহলে এইটাতে আসার কথা, দেখো আমি রিলোড দিই, তাহলে এইখানে কিন্তু আবার আসবো আমি, এই যে কিন্তু একটু লেট হলো, তার মানে কি মাঝখানে একটু শিফটিং হয়েছে এগুলা। ঠিক আছে, তো এই শিফটিংটা একবারে করলে ভালো হয়, মানে আচ্ছা এখন আমরা পরে দেখবো যে একটা প্লাগ ইন ইউজ করলে এটা হয়ে যায়, মানে এত কঠিন কিছু না। ঠিক আছে, মানে 10-15 মিনিটের মধ্যে স্পিড অপটিমাইজেশন করা যায়, কিছু প্রিমিয়াম প্লাগ ইনের সাহায্য নিতে হবে, এই হলো বিষয়, আর কিছু না। তাইলে এখন আমরা কি করতে পারি? প্রথম কথা হচ্ছে মিনিফিকেশনের জন্য আমরা কি করতে পারি। দেখো প্রথম কথা বললাম কি আমার এই কোডগুলো আসে সার্ভার থেকে, তাহলে আমি করতে পারি কি এই যে ছবি, তারপর আমার যে এইচটিএমএল সিএসএস, এগুলোকে যদি অন্য সার্ভারে ডিস্ট্রিবিউট করে দিতে পারি। ধরো আমার এই এই হোস্টিংটা এখন কেনা হলো ইউএসএ থেকে, তাহলে আমি যখন একটা হিট করব বাংলাদেশ থেকে, তাহলে এটাকে ইউএসএ থেকে আসতে হবে, তাহলে ইউএসএ থেকে আমাদের দেশের দূরত্ব কিন্তু অনেক দূর, তাই না? তার মানে অনেক সময় লাগবে, ধরো মোটামুটি 1 সেকেন্ড 2 সেকেন্ড লেগে যাবে ইউএসএ থেকে আসতে। এই আমার রিকোয়েস্ট ইউএসএ তে যাবে, আবার ইউএসএ থেকে আমার কাছে আসবে, তাহলে একটা সময় তো লাগবে, তাই না? কিন্তু যদি এমন হইতো যে আমার এই ওয়েবসাইটটা আসলো ধরো শ্রীলঙ্কা থেকে বা ধরো সিঙ্গাপুর থেকে, সিঙ্গাপুর কিন্তু আমার এলাকার কাছে, কারণ এটা এশিয়ার মধ্যে, আর এটা তো পুরো ওয়েস্টার্ন, তাহলে আমেরিকা। তো সিঙ্গাপুর থেকে আসলে কিন্তু আমার ওয়েবসাইটটা 30 সেকেন্ডের মধ্যে চলে আসতো, তখন আর ওই তোমার যে 2 মিনিট 1 মিনিট লাগতো না, বা 1-2 সেকেন্ডের মধ্যে চলে আসতো। তাহলে আমরা এটা এই কোডটাকে তাহলে আমরা সিঙ্গাপুরে তুলে দিতে পারি, তাহলে সিঙ্গাপুর থেকে তাড়াতাড়ি চলে আসবে। এটাকেই বলে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে আমাদের কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক সেট আপ করা। তার আগে আমরা দেখে নিই যে বর্তমানে আমার ওয়েবসাইটের পারফরমেন্স কেমন। তোমরা করবে কি এই লিঙ্কটা কপি করবা, কপি করে এই যে দেখো লিঙ্কটাকে কপি করে যেটা করতে হবে, ধরো 2 জায়গায় পারফরমেন্স মাপা যায়, একটা হচ্ছে জিটি মেট্রিক্স, ক্লায়েন্ট কিন্তু দেখাইতে হবে, ঠিক আছে, মানে কাজ করলে কিন্তু হবে না, প্রমাণ চাবে ক্লায়েন্ট। এই জন্য আগেই কি করতে হবে, একটা পারফরমেন্স বের করে রেখে দিতে হবে। এই দেখেন ক্লায়েন্ট আপনার আগের পারফরমেন্স ছিল 60, আমি করছি 90, তাহলে অবশ্যই কি ভালো, এটা দেখাইতে হবে, না দেখাইলে কিন্তু লাভ নেই। তাহলে ক্লায়েন্ট বলবে যে আমার তো আগের থেকেই ভালো ছিল, আপনি হুদাই কিছু কাজ করেন নাই, হুদাই খেলি। এই যে দেখো, এই যে দিলাম, টেস্ট করলাম, এটা কি জিটি ম্যাট্রিক্স, ঠিক আছে, লিঙ্কটা দিয়ে দিয়েছি, এইটা একটা টেস্টিং ঠিক আছে। আচ্ছা টেস্ট করি আমাদের ওয়েবসাইটের কত, এটা হলো আমাদের ওয়েবসাইটের পারফরমেন্সটা মাপতেছে, ঠিক আছে, কত সেকেন্ড লাগে।
তারপর আসতে কত সময় লাগে, ইমেজের সাইজ গুলো কেমন, লেআউট শিফটিং হচ্ছে কিনা, এই সবগুলো মিলে আমার একটা পারফরমেন্স দিবে। ঠিক আছে, দেখি কত দেয়। এই এসে পড়ছে, মোটামুটি পারফরমেন্স ভালো আছে। আমি আরো ভালো করবো, সমস্যা নেই। দেখবে যে কি ফাস্ট হয়, কল্পনা করতে পারবে না, এত ফাস্ট হয়ে যাবে। এই মাত্র 10-15 মিনিটের কাজ, অথচ ক্লায়েন্টের কাছ থেকে $20 থেকে $30 পেয়ে যাবে। এটা কত পার্সেন্ট? ভালো করে দেখে রাখো, এটা পরে জিজ্ঞেস করবো। 58%। ঠিক আছে, আমি আর স্ন্যাপশট রাখতেছি না, তোমরা একটা স্ন্যাপশট রেখে দিবা। এই যে এরকম একটা প্লাগ ইন আছে যে গো ফুল পেজ, এটা দিলে এই যে নামানো যায় সুন্দর করে, তারপর পিএনজি নামানো যায়, পিডিএফ নামানো যায়। এটা নাম এক্সটেনশনটা নামায় রাখবে। ঠিক আছে, ক্রোম ব্রাউজারে গো ফুল পেজ। আচ্ছা, দিলে তাহলে আমার এখন পারফরমেন্স কত? 58। আচ্ছা, 58 পারফরমেন্স, তাই না? এখন টাইম লাগছে কত? 3.6 সেকেন্ড। তাহলে এখন এটা তো খারাপ, 58%, আবার 3.6 সেকেন্ড। তার মানে তো এর থেকে আমাকে ইমপ্রুভ করতে হবে। ক্লায়েন্টকে আমি একটা টাকা নিব ক্লায়েন্টের কাছ থেকে, আমি কোনো পারফরমেন্স না দেখে যদি টাকা নিই তাহলে কেমন হবে? আচ্ছা, তাহলে এটা ভালো করে মনে রাখো, আমি পরে জিজ্ঞেস করবো। 98, 3.6, এটা আসছে কোথায়? জিটি ম্যাট্রিক্সে। এরকম আর একটা আছে যেটা মানে ক্লায়েন্টের সবচেয়ে পছন্দ, এটা হচ্ছে গুগল পেজ স্পিড ইনসাইট। এটাতে কিন্তু পারফরমেন্স আসছে 58, কিন্তু দেখবে পেজ স্পিড ইনসাইডে আসবে 30। মানে ওইটা খুব স্ট্রিক্ট, এই জন্য ক্লায়েন্টের এটা পছন্দ, কারণ জানে যে এইটাতে বাড়াইতে পারলে কি আসলে কাজের কাজ হয়েছে। মানে এটা একটু বেশি মানে মার্ক দেখায়, কেন জানি। জিডি ম্যাট্রিক্স হালকা একটু বেশি মার্ক দেখায়, আর গুগল পেজ স্পিড ইনসাইট একটু কম মার্ক দেখায়, বুঝছো? মানে সবচেয়ে কম দেখায়। এই জন্য ক্লায়েন্ট করে কি বারবার খালি বলে আমাকে পেজ স্পিড ইনসাইড করে দেখেন পারলে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুমি কেবল ঠিক আছে, আমি পেজ স্পিড ইনসাইডই করে দেখাচ্ছি। আচ্ছা, পেজ স্পিড ইনসাইডে যাচ্ছি, এই যে এই লিঙ্কটা দিয়ে দিলাম। এটা হলো আর একটা সফটওয়্যার, ঠিক আছে, চেক করার। এগুলো দিয়েই টেস্ট করতে হবে, দিয়ে একটা স্ন্যাপশট রেখে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা দিলাম। এখন এখানে দিলাম আমার ওয়েবসাইটে দিই। সরি, আমার ওয়েবসাইটটা হলো এইটা। দেখবে এটা একটু স্ট্রিক্ট, অনেক কিছু ভুলভাল ধরে আর কি। এই দেখো, এখানে মোবাইলের জন্য জেনারেট হয়, ডেস্কটপের জন্য জেনারেট হয়, এটা ওখানেও ছিল। ঠিক আছে, মোবাইলে একটা, ডেস্কটপে একটা। মোবাইলে একটু কম আসছে, কারণ মোবাইলে একটু স্লো। দুইটাই ফাস্ট করবো আমরা, দেখি। এগুলোর কিন্তু স্ন্যাপশট একটা রেখে দিও, নাহলে কিন্তু মানে কম্পেয়ার করে দেখাতে না পারলে কিন্তু ক্লায়েন্ট টাকা দিবে না। ঠিক আছে, সোজা হিসাব। প্রথমে একটা করে ক্লায়েন্টকে দেখাই দিবে। এই দেখো 36%, ওখানে কত পার্সেন্ট ছিল? 58। 58, এখানে 36, তাহলে কিন্তু খুবই খারাপ। মোবাইলে খারাপ। আচ্ছা, ডেস্কটপে দেখি। ডেস্কটপে 47, মানে কাছাকাছি। ঠিক আছে, তারপরে ধরে নিতেছি 58, 47, বা ধরে আমি 50 ধরে নিলাম। ঠিক আছে, তারপরে আমার রেটিং কত? 50। আর এই দিয়ে তো আর ক্লায়েন্ট টাকা দেবে না। এই দেখো গ্রিন মার্ক কখন আসবে? 90-তে গ্রিন আসবে। ঠিক আছে, তার মানে 90 যদি আমি গ্রিন করতে পারি, ক্লায়েন্ট তো পারে মনের খুশিতে টাকা দিয়ে দেবে। ঠিক আছে, 50 টাকা আমারটা কিন্তু রেডে আছে, মানে অনেক খারাপ। ইয়েলোতে গেলে তো একটু ভালো বলা যায়, কিন্তু গ্রিনে যদি আমি নিতে পারি তাহলে কি ক্লায়েন্ট আর কোনো কথাই বলবে না, বলবে নেন। ঠিক আছে, টাকা নেন সাথে সাথে। তাহলে আমি দেখি, আমি গ্রিন করার ট্রাই করবো। ঠিক আছে, আমরা যদি প্রফেশনাল কাজ করবো, আমরা সবচেয়ে ভালোটা শিখবো। আচ্ছা, তাহলে এখন 47, ওখানে 58, তার মানে আমার পারফরমেন্স কিন্তু অত ভালো না, দেখলাই। মানে যা আছে এর থেকে ইমপ্রুভ করতে হবে। যাই হোক, তাহলে এখন আমরা কি করতে পারি? প্রথমে আমরা একটা প্লাগ ইন ইনস্টল দিব। ঠিক আছে, প্রিমিয়াম প্লাগ ইন, এটা আমি দিয়ে দিব তোমাদের, যেহেতু তোমরা আমার ছাত্র, আমি দিয়ে দিব না সময় সময়। দেখো এখানে কিন্তু প্লাগ ইনটা আছে কিনা? হ্যাঁ আছে, এই যে দেওয়া আছে। আচ্ছা, প্লাগ ইন যেহেতু আছে, তাহলে আমি তোমাদের নামাই দিয়ে দিই। আমার কাছে তবে আছে, নামাই দিয়ে দিচ্ছি। দেখো মেয়াদ শেষ হয়ে গেছে, বিপদ পড়ে গেলাম। কয়দিন আছে আর? 24 তারিখ আছে, আজকে হলো 14 তারিখ না? জি। সুবহানাল্লাহ, আর 10 দিনের মধ্যে ম্যাচ শেষ হবে। 2000 টাকা কম না? বাপরে বাপ, সম্ভব না আর এবার। দেখ, এটা এখান থেকে সব বাই করে ফেলতে হবে দ্রুত। আচ্ছা, এখন দেখো, তাহলে আমি
ওই ফাইলটা দিয়ে দিই। সিক্রেট ফাইল আর কি। আসলে একটা ভালো প্লাগইন পাওয়া কঠিন, কারণ কি তুমি যে একটা প্লাগইন নিবে দেখবে যে ওটা কাজ করে না, এরকম অনেক হয়, বুঝছো? মানে যে প্লাগইনটা যখন কাজ করে তখন ওটা রেখে দিতে হয়, ওইটাই আজীবন কাজে লাগে। আচ্ছা, কোথায় জানি ছিল এটা? এটা হলো প্রজেক্ট এর মধ্যে, হ্যাঁ, ডাব্লিউপি কন্টেন্ট প্লাগইন। এই যে রিস্ম্যাশ ইট, এই প্লাগইনটা, এই যে এই যে এই যে এটা জিপ করে তোমাদের দিয়ে দিতেছি, তোমরা খালি ইনস্টল দিবে, আর কোনো কাজ নেই। খুবই সহজ, আমি দেখাই দিব, এমনি বুঝতে পারবে। কয়েকটা জিনিস আছে যে তোমরা করতে পারবে না, সেটা হচ্ছে ওই যে তোমাদের তো তোমরা লোকাল হোস্টে চালাও, তো এই জন্য ওই সিডিএনটা সেট আপ দেওয়া যাবে না। যাক, আমি দেখাই দিব, ওই অনুযায়ী কাজ করলেই হবে, সমস্যা নেই। সিডিএনটা সেট আপ দেওয়া যাবে না আর কি, বাকি যেগুলো করা যাবে সিডিএনটা করা যাবে না। আচ্ছা, এই যে আপড্রাফট প্লাস, এটা আমি পরে দিব, এটা ব্যাকআপ, অটো ব্যাকআপ নেই। আমরা এখন করছি এই যে রিস্ম্যাশ ইমেজ অপটিমাইজার, এটাও নামায় রাখি। কিউই ফর্মটাও নামায় রাখি, এটা ইম্পর্টেন্ট, ফর্ম শিখাবো না তখন লাগবে। ডাউনলোড কন্ট্যাক্ট ফর্ম 7টা, আচ্ছা এটা তো আছেই, সমস্যা নেই। রিস্ম্যাশ ইট এনে কি আছে, আপড্রাফট, এটাও নামায় রাখি। এগুলো হচ্ছে কার্যকরী, এই জন্য নামায় রাখাই ভালো, সব নামায় রাখলাম। এখানে আর কি কি প্লাগইন আছে? আচ্ছা, এই যে রিফাতের অ্যাকর্ডিয়ন স্লাইডারটা দিয়ে দিচ্ছি, কম্প্রেস, ওই যেটা দিয়ে আমি বানাইছি আর কি, ওটা অ্যাকর্ডিয়ন স্লাইডার। উপরে ভাই কন্টাক্ট ফর্ম। নামাইছি, আর কি আছে এখানে? ওয়ার্ড পেজেস, টোটাল কেস, সমস্যা নেই, এগুলো তো ফ্রি প্লাগইন। যেগুলো আর কি মানে প্রিমিয়াম সহজে পাওয়া যায় না, ওগুলো হচ্ছে দিতে হবে, বাকিগুলো তো এমনি পাবা, সমস্যা নেই, এগুলো তো সব জায়গায় আছে। এই যে এইটা আমাদের আজকে লাগবে, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, এটা আজকেই আমাদের লাগবে যদি সময় থাকে। ক্লাস থেকে রিটার্ন এটা তো আমি পাবোই, এইটা লাগবে। ডিসেবল আপডেট নোটিফিকেশন, এই প্লাগইনটা নামায় রেখে, এটা অনেক ভালো প্লাগইন, ঠিক আছে। মানে পরবর্তীতে যদি এটা প্রিমিয়াম করে ফেলাই তাহলে যে তোমার কেলো হয়ে যাবে, আর কাজ করতে পারবে না। আর এই প্লাগইনটা যতদিন থাকবে ততদিন আরামসে ইউজ করতে পারবে। ডুপ্লিকেট পেজ এন্ড পোস্ট, এটাও লাগবে, খুবই ইম্পর্টেন্ট। ক্লোজ, গুগল অ্যানালাইজ পাবা, সমস্যা নেই। ইনস্টাগ্রাম ফিড, এগুলো না প্রিমিয়াম হয়ে যায়, সমস্যা এই জায়গায়, কয়েকদিন পরেই প্রিমিয়াম হয়ে যায়, এই জন্য এগুলোকে রেখে দেয় ভালো। এটা তো আমার অনেক আগের ওয়েবসাইট, তো এই জন্য এগুলো সব আছে, বুঝছো। নতুন দেখবা যে একটা প্লাগইন দিতে গেলে আর কাজ করবে না। নাইটার ব্যাক রিভিউস, এসইও অপটিমাইজ দরকার নাই। কাস্টমার শো কারেন্ট এন্ড এসইও অপটিমাইজ। W3 total case, what frame under construction? WB file manager, WhatsApp। হ্যাঁ ঠিক আছে, এইটুকুই আমাদের চলবে। তাহলে আমরা নামাই ফেলি, কি কি নামাই নেই? অ্যাকর্ডিয়ন আপডেট নামাইছি, তাহলে নামাই নেই হচ্ছে কাস্টম পোস্ট টাইপ, ডিসেবল আপডেট নোটিফিকেশন, ডুপ্লিকেট পেজ। ডুপ্লিকেট পেজ কি হয়েছে, যে কোনো পোস্ট পেজ সবকিছুকে এক ক্লিকে ডুপ্লিকেট করা যায়, ঠিক আছে। মানে ধর একটা এলিমেন্টের একটা পেজ বানাইছে কষ্ট করে, আর একটা পেজ সেম হবে মোটামুটি, তাহলে কি করবে, এডিট পেজের অপশনে দেখবে ডুপ্লিকেট একটা লেখা আসবে, এটা চাপ দিলেই ওইটা কপি হয়ে যাবে, বাস, তাহলে ওখান থেকে আবার কাজ শুরু হবে। এই বিষয়টা এরকম, আর কিছু না। নামায় রাখতেছি, আচ্ছা এই যেগুলো নামায় রাখলাম মোটামুটি সবই নামায় ফেলেছি। আচ্ছা, এটা তাহলে তোমাদের দিয়ে দিই, আগে দিয়ে দিই পরে কথা। 1 2 3 4 5 6, যা যা মানে লাগবে আমি দিয়ে দিব, চিন্তার কিছু নেই। মানে তোমাদের যদি মানে কোনো ক্লায়েন্টের প্রজেক্ট পাও, এমন যদি হয় যে আমি প্রজেক্ট পাইছি, আমার কোনো টুলস মুলস নাই, আমার কইবে, আমি ডাইরেক্ট দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আমার কাছে এরকম ইউজ আছে, এতদিন ধরে কাজ করতেছি, বুঝে না, এগুলো তো সব জমানো,
ফ্যাক্ট না এগুলা। নতুনদের এগুলো কিন্তু একটা প্রবলেম, এই যে এই প্লাগইন গুলো এগুলো একটা প্রবলেম। তারা তো এই প্লাগইন গুলো পায় না, বুঝলে না? এই জন্য না পায় করে কি উল্টা পাল্টা ভাইরাস যুক্ত প্লাগইন টাগিন দিয়া ওয়ার্ডপ্রেসটা দেয় না রে। আচ্ছা, এই আর কি। আহা, এখন তাহলে এগুলো আমি দিয়ে দিলাম, তাহলে দেওয়া নেওয়ার কোনো টেনশন নেই, ঠিক আছে? আমি জাস্ট খালি দেখাই যে কি করব। ওই আমার প্রজেক্ট কই, এই যে। তাহলে আমি কি করছি, ওই প্লাগইনটা ইনস্টল দিচ্ছি। কোন প্লাগইনটা দেখে রাখো, স্ম্যাশ ইট, ঠিক আছে? ওগুলো প্রিমিয়াম তো, দেখবো যে এখন যেগুলো ইনস্টল দেবে ওগুলো কাজ করবে না, এটা কাজ করে। এই যে এটা, ঠিক আছে? আমি কিন্তু আপডেট করবো না, ঠিক আছে? আপডেট করলে ঝামেলা, মানে আমার যা ভার্সন আছে তাই থাকবে। এই যে স্ম্যাশ ইট ইমেজ অপটিমাইজার, এইটা কি করবে আমি বলি। এই প্লাগইনটা এতই জোস, ধরো ইমেজ গুলো থাকে কোথায়, মিডিয়াতে না? সব তো মিডিয়াতে থাকে, তাই না? এখন এই মিডিয়ার নিচেই দেখবে যে রিস্ম্যাশের অপশনটা আসবে, যদি প্লাগইনটা অ্যাক্টিভ করে থাকে এনে চাপ দিবে। খুবই সহজ, একদম করি না। এই যে আমার বলতেছে কি, আমার সব ইমেজ কি করা, অপটিমাইজ করা, মানে আমি আগে করছিলাম এই জন্য, ঠিক আছে? আর দেখো আমার ওয়েবসাইটটা কিন্তু এত স্লো না, অনেক ফাস্ট না? ফাস্ট কিন্তু অনেক, দেখো দেখছো অনেক ফাস্ট কিন্তু, মানে বাই ডিফল্টই ফাস্ট, মানে এত কিন্তু স্লো না। এর কারণ কি? এর কারণ ওই যে আমি ইমেজটা অপটিমাইজ করে রাখছি আগেই। তা তুমি করবা কি, আমার এখানে দেখাচ্ছে সব অপটিমাইজড, কিন্তু তোমার দেখাবে কি যে সবগুলো আনঅপটিমাইজ দেখাবে। আর তুমি পার্সেন্টেজটা এটা মোটামুটি যত কম কোয়ালিটি দিবা তত দেখতে খারাপ হবে আর কি। তো আমি করি কি 70 রাখি, সবচেয়ে মানে মোটামুটি এক কমও আবার মোটামুটি ভালো এটা। ওরা বলতেছে 92 দিতে, আমি 70 দিই। দিয়া এইটা অপটিমাইজ আপলোড এটা টিক দিয়ে রাখবে। এটা মানে কি জানো, পরবর্তীতে কোনো ছবি যদি তুমি আপলোড দাও মিডিয়াতে, তখনও কি হয়ে যাবে, অটো অপটিমাইজ হবে। মানে তোমার আর কোনো টেনশন নাই, এই প্লাগইন থাকা মানে কি আর একটা নতুন মিডিয়া আসলেও কি হয়ে যাবে, অটোমেটিক অপটিমাইজ হয়ে যাবে। আর এখনকার যে ছবিগুলো আছে এগুলোকে করতে হলে এই জন্য টিক দিয়ে সেভ দিয়ে এইখানে তুমি এটা স্টার্ট করে দিবে। এই যে এখানে একটা স্টার্ট বাটন আসবে, দিয়ে স্টার্ট করে দিবে, শেষ। কিছুক্ষণ সময় লাগবে, সবগুলো ইমেজ যখন হয়ে যাবে, আচ্ছা দেখো আমার ক্রন জবস অফ আছে, দেখছো? ক্রন জবস আর নট কারেক্টলি কনফিগারেড, বলছে যে ডিসেবল ডাব্লিউপি কর্ন মাস্ট বি সেট টু ট্রু ইন ডাব্লিউপি কনফিগ। তো এটা কি আমরা তো জানি, এটা তো আমরা বুঝি যে এটা কি। ওই ডাব্লিউপি কনফিগে যাই এডিট করতে হবে। এটা তো ইআই তো প্রথম থেকে আছে, সমস্যা নেই, সে জানে। এই যে ডাব্লিউপি কনফিগ ফাইল কোথায় থাকে, একদম মেইন জায়গায় থাকে। এই যে তাহলে আমরা ইরোডটা দূর করে ফেলাই এখনই, ইরোড রেখে লাভ কি। আমি লাইভ দেখাই কেন, মানে এই যে কাজগুলো করি এগুলোই তো গোপন, এগুলোই তো মানুষ বলবে না। ওই এত এত ইরোড আসে, এত এত এই সমস্যা হয়, এই জন্য মানুষ ধরা খায়। তো আমি কি করতেছি কি, ওইটা দিয়ে দিই। কি বলছে এটারে, এটারে এইভাবে লিখতে হবে। এটা কি আছে নাকি এখানে, সার্চ দিয়ে দেখি আছে কিনা। না নাই, তার মানে আমাকে দিতে হবে। তাহলে এই লাইনটা আবার কপি করো, ওইটা এটার মধ্যে ওইটা ঢুকিয়ে দেবে। মানে প্রোগ্রামিং এত বোঝার দরকার নেই, খালি এমনি বোঝা যায় যে এটা এর মধ্যে দিয়ে ফলস দিয়ে দিব। সেভ দিলাম, মনে হয় যে আর এইটা আসবে না, দেখি আসে কিনা। মানে আমাকে এইটাই করতে বলছিল এরা। ও মাস্ট বি সেট টু ট্রু বলছে, আমি ফলস করে দিলাম, আরো উল্টা কাজ করলাম। অবশ্যই ট্রু করতে হবে এটা বলছে। আচ্ছা হ্যাঁ দাদা রিলেট দিয়া গেছে গা। আচ্ছা আর আমার এত দেখা লাগবে না, সমস্যা নেই। ওই তোমাদের এত প্রবলেম হবে না, এগুলো হচ্ছে আমার এখানে প্রবলেম হয়ে আছে আগের থেকে। স্টার্ট দিলে কি হবে, শুরু হয়ে যাবে, হওয়ার পর এরকম আসবে কংগ্রাচুলেশন অল ইমেজ আর কি অপটিমাইজ। তবে কিছু কিছু ইমেজ আছে 5 MB চেয়ে বড়, সেগুলো কি করতে পারে না, অপটিমাইজ করতে পারে না। এখন
তুমি ধরো একটা ইমেজে যদি 5 MB হয় তাহলে ওয়েবসাইটটা কত স্লো হবে। তাহলে আমার এরকম একটা ইমেজ আছে কি 5 MB বড়, এটাকে তুমি দেখবা যে কোন ইমেজটা, এই যে এই ইমেজটা, ঠিক আছে, এই ইমেজটা কত বড় ইমেজ, এই ইমেজটা লোড করতে তোমার 5 MB লাগবে, তাহলে কি ডেঞ্জারাস না? কোনটা? কিপ ইউর বিজনেস সিকিউর। আচ্ছা, তাহলে এটাকে কি করবা, ম্যানুয়ালি এটাতে কাজ করবে, এটা নিয়ে। মানে একটা ইমেজ এরকম তোমাদের 5টাও থাকতে পারে। সার্চ দেই কিপ ইউর বিজনেস, এই করলে এসে এই যে এই ছবিটা, এই ছবিটা 5 MBর মতো, এই জায়গায় যে এই সাইজ দেখছে 8 MB। ও মাই গড! তাহলে কোন ওয়েবসাইটে যদি এই ইমেজটা থাকে কোন পেজে, তাহলে 8 MB শুধু লাগবে ইমেজটা লোড দিতে। তাহলে এটাকে ম্যানুয়ালি অপটিমাইজ করে, এটা রিস্ম্যাশ ইট পারবে না, কারণ 5 MBর উপরে ফাইল পারে না। তাহলে তুমি করবে কি, এটাতে এডিট দিবে, যে এডিট ওয়ার্ডপ্রেসে এডিটর আছে, বুঝছো? সিমটি করবা কি, রেজুলেশন বেশি থাকলে রেজুলেশন কমাই দিবে, এটা আর কিছু না। তাহলে এই যে বর্তমানে রেজুলেশন কত, 6000, ঠিক আছে? না তোমার এত দরকার কি, তোমার একটা ওয়েবসাইটে দেখানোর জন্য কি 6000 রেজুলেশন লাগে? মোটামুটি তুমি ইয়ে করে দাও, 800 করে দাও, 800 into 450 শেষ স্কেল দিলে ওই অনুযায়ী ওই অনুযায়ী সাইজ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এই যে হয়ে গেল, বাস ডান। আমি রেস্টোর করবো না, আমার এটাই থাকে। ঠিক আছে, আমার কিন্তু কমে গেল, ইমেজটা কমে গেল, ঠিক আছে? এই দেখো কত কেবি হয়েছে এখন, 70 কেবি। আগে কত ছিল? 8 MB, ঠিক আছে? তাহলে বুঝতে পারছিস, তার মানে রিএস মেশর দিয়ে করবো, আর যেটা হবে না সেটা হাত দিয়ে এরকম স্কেল করে নিবো, ঠিক আছে? আচ্ছা, গেল, তাহলে আমাদের প্রবলেম সলভ। এবং যদি আমরা রিস মেশরে যাই দেখবো ওই রোডটা নাই, ওই যে শুধু বলতেছে একটা ইমেজ অপটিমাইজ করা হয়নি, ওই যে যেটা মাত্র ইয়ে করলাম সেটা। এই যে এরকম এভাবে চাপ দিবে, তোমাদের এরকম একটা বাটন আসবে, এই যে একটা ইমেজ, ওই যেটা এই মাত্র ইয়ে করলাম ওটা, ওটা আবার রিস মেশিন নিজেও অপটিমাইজ করবে। মানে মোট কথা 5 MB নিচে নেমে গেলে ও কি করবে, ওটারে অটো অপটিমাইজ করবে আর কি। এখন তো মনে করো আমার তো আগে করা ছিল, এই জন্য নিজে করতে হচ্ছে। এরপর থেকে যত ছবি দিব ওটা অটোমেটিক হয়ে যাবে। এই যে কংগ্রেস, সব শেষ। তা আমার ইমেজ কি অপটিমাইজ, কেটে গেল। এখন আরেকটা কাজ করবো আমরা, সিডিএন নিব, সিডিএন সেট আপ করবো কিভাবে? পৃথিবীর সবচেয়ে ফাস্ট সিডিএন, মানে সবচেয়ে দ্রুতগামী সিডিএন হচ্ছে ক্লাউড ফ্লেয়ার, ঠিক আছে? রিভারের প্রথম ক্লাসে আমি দেখাইছিলাম ওই সার্ভার সেট আপ দেওয়ার সময়, যে আমরা ক্লাউড ফ্লেয়ারে কি করলাম, ওই যে হোস্টিং এর অ্যাক্সেসটা নিয়ে নিয়েছিলাম না ক্লাউড প্লেয়ারে, নিয়ে ওখান থেকে কি করছিলাম, ডিএনএস সেট আপ দিয়েছিলাম। এটা কেন করছিলাম? কারণ আমি চাই যে আমার ওয়েবসাইটটা ক্লাউড প্লেয়ার দিয়ে ঘুরে আসুক। ক্লাউড প্লেয়ার দিয়ে যদি ঘুরে আসে তাহলে কি হবে, ক্লাউড প্লেয়ার করে কি, যে কেউ যদি রিকোয়েস্ট করে ইউজার, সে তার ক্লোজেস্ট যে রেজিয়ন আছে, ধর কোথায় সে আছে, আমি যদি এশিয়ায় থাকি তাহলে এশিয়া থেকে কি করে ডাটাটা দিয়ে দেয়, এতে কি হয়, ডাটা ট্রান্সমিটটা ফাস্ট হয়। তো আমরা ক্লাউড প্লেয়ারে দেখি আমার অ্যাকাউন্ট আছে কিনা। ক্লাউড প্লেয়ারে আমরা নিজের একটা অ্যাকাউন্ট খুলবো, ঠিক আছে? খুব সহজ, এগুলো ফ্রি, মানে ক্লাউড প্লেয়ার কোনো টাকা লাগে না। গুগল দিয়ে একটা বাটনের চাপ দিলেই তোমার অ্যাকাউন্ট খুলে যাবে, সিম্পলি এনে একটা চাপ দিলেই অ্যাকাউন্ট খুলে যাবে, আর কিচ্ছু না। তো আমার এখন একটা অ্যাকাউন্ট খোলা আছে, ধরো অ্যাকাউন্ট তোমরা এটা চাপ দিয়ে খুলে ফেলবা, এটা তো তাহলে আমরাও ইয়া করতে পারবো। এখন পারবা না, কারণ লাইভ লিঙ্ক লাগবে, ঠিক আছে? লাইভ লিঙ্ক লাগবে, মানে এই যে আমাদের ওয়েবসাইটটা যে ডোমেনের মধ্যে আছে না, এরকম লাগবে, মানে তুমি যে লোকাল লিস্টে পারবা না। এই গেল, দেখে রাখো, পরে ভিডিওটা থাকবে, প্রজেক্ট যখন আসবে এটা দেখে দেখে করে ফেলবা। আচ্ছা আচ্ছা, এই যে আমি মানুষ বিশ্বাসই করতেছি না, লগ ইন করলাম আমার অ্যাকাউন্টে, সিম্পল, এক ক্লিকে 2-3টা ক্লিকে কাজ হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। আচ্ছা, এইটা সেট আপ কিভাবে করতে হয়, এটা রিফাত অনেক আগের একটা ক্লাসে আমি দেখাইছিলাম, ঠিক আছে? হয়তো ভুলে গেছে, আমি আবার দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, আমার তো এটা সেট আপ করাই আছে, এই জন্য বুঝবে না। প্রথমে যখন সেট আপ করা থাকবে না,
তখন ক্লাউডফ্লেয়ার যে এইটা দিতে বলবে, দেখছে যেটাকে চাপ দিয়ে নি, তারপরে এইটা দিতে বলবে, এই যে এইটা দিতে বলবে, বলবে যে আপনার, আমি বলি ডোমেন আর হোস্টিং কিভাবে কানেক্ট থাকে মনে আছে? দুইটা ওই যে নাম্বার হোস্টিং এর কি থাকে? নেম সার্ভার থাকে। হোস্টিং এর কি থাকে? নেম সার্ভার। তো এই নেম সার্ভার আমরা কি করি? ডোমেনের নেম সার্ভারের জায়গায় যদি দিয়ে দেই তাহলে কি হয়ে যায়? ডোমেন আর হোস্টিং কি হয়ে যায়? কানেক্ট হয়ে যায়। যেমন আমরা আমাদের হোস্টিং এ যাই দেখি, যে আমাদের হোস্টিং না, এই যে আমাদের নেম সার্ভার, দেখছো? তাহলে এটা আমরা কোথায় নিয়ে যাব? এই নেম সার্ভারটা যদি আমাদের ডোমেনের নেম সার্ভার দেওয়ার যে জায়গাটা, ওইখানে যদি নিয়ে যাই, মানে আমার ডোমেন আছে, দেখো এই যে ডোমেন, এটা তো হোস্টিং, এই যে ডোমেন, এই যে বিগো সার্ভস, এই যে ম্যানেজ, এটা সব জায়গায় আছে, শুধু এইটা না, যেখানে জায়গায় ওখানে আছে। এই যে চেঞ্জ নেম সার্ভার, দেখছো? তার মানে আমি এই এই দুইটা ঘরে যদি ওই দুইটা দিয়ে দিই, ওই যে হোস্টিং এ যে দুইটা, তাহলে কি হয়ে যাবে? এই ডোমেনটা ওই হোস্টিং এ কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে? এখন ক্লাউডফেয়ার হচ্ছে মিডল ম্যান। সে বলতেছে আপনি ডাইরেক্ট হোস্টিং এর সাথে কানেক্ট না করে আগে আমার সাথে কানেক্ট করেন, আমি আপনার হোস্টিং এর সাথে কানেক্ট হচ্ছি। কথাটা বুঝছো? তার মানে আগে তোমার হোস্টিং এর সাথে কানেক্ট থাকা লাগবে, প্রথম কথা। থাকার পর যখন তুমি স্ক্যান দিবা, প্রথম যখন অ্যাকাউন্টটা খুলবা, তখন ওরা একবার স্ক্যান করবে, অটো স্ক্যান করে ওরা দেখবে যে তোমার মেইন সার্ভারটা কোথায়, ওরা দেখে ফেলবে অটোমেটিক। দেখে এখন বলবে কি যে আপনি, আপনারটা আমি বুঝে গেছি আপনার কোথায়, আর আপনি আমারটা ওইখানে দিয়ে দেন, আপনার ডোমেনে দিয়ে দেন। এই যে দেখছো আমারটা, মানে ক্লাউড ফ্লেয়ারেরটা। তাহলে ক্লাউড ফ্লেয়ারেরটা যখন দিব, এই ক্লাউড ফ্লেয়ারটা আমরা করবো কি ডোমেনের এখানে বসাবো। এই যে বসাইছি, দেখছো চেরি, এখানে চেরি আছে না, চেরি, আর কি ডেক্সটার, এই যে ডেক্সটার বসাইছি, দেখছো? তার মানে কি এখন কি হইতেছে আমি বলি, যখন এটা তো আমার ডোমেন, তাই না, digosoft.com, কেউ যদি আমার ডোমেনে হিট করে তাহলে আগে কার কাছে যাচ্ছে? ক্লাউড ফ্লেয়ারের কাছে যাচ্ছে, ঠিক আছে? এই দেখো, এই যে নেম সার্ভার কার দেওয়া? ক্লাউড ফ্লেয়ার দেওয়া। ক্লাউডের কাছে যাচ্ছে। এবার ক্লাউড করতেছে কি, ও তো ওই যে আগে দেখে নিছে যে মেইন সার্ভারটা কোথায়, ও করতেছে কি মেইন সার্ভারে এটাকে পাস করে দিচ্ছে, ঠিক আছে? এই যে মেইন সার্ভার, এটা হচ্ছে মেইন সার্ভার, ঠিক আছে? এই যে মেইন সার্ভার যে এটা আমি কেমনে বুঝবো? দেখো 23 111 182 242, তাই না? আচ্ছা দেখি আমার সার্ভার অ্যাড্রেসটা কি, এই দেখো আমার সার্ভার কি, দেখছো? 23 111 182 242 না? তার মানে বুঝছো বিষয়টা বোঝার আছে, মানে বাই ডিফল্ট কি থাকে? বাই ডিফল্ট ডোমেনটা কানেক্ট থাকে কার সাথে? হোস্টিং এর সাথে। তার মানে তুমি যদি ক্লাউড ফ্লেয়ার সেটআপ না দাও তাহলে কি হতো আমি বলি, তাহলে ডোমেনে হিট করলে কোথায় হিট পড়তো? এই সার্ভার হিট পড়তো, ঠিক আছে? এখন কি হবে? এখন ক্লাউড ফ্লেয়ার বললো ঠিক আছে আমি তোমারটা মনে রাখছি যে তোমার কোথায় সার্ভার আছে, তুমি এখন আমারটা বসাও। তাহলে ওরটা যখনই বসালাম তখন কি হবে? এখন ডোমেনে হিট করলে আগে যাবে ক্লাউড ফ্লেয়ারের কাছে, তারপর ক্লাউড ফ্লেয়ার থেকে যাচাই বাছাই করে কার কাছে দিবে? মেইন সার্ভার কাছে দিবে। মানে ঘুরে ফিরে আসলো এই আর কি বিষয়টা, এই আর কিছু না। মাঝখানে বসে গেছে ব্রিজ। আর এ থাকাতে লাভ হচ্ছে কি আমি বলি, এইটা থাকাতে কেউ যদি তোমাকে ডিডোস অ্যাটাক দেয়, ডিডোস অ্যাটাক কি, তোর একটা ওয়েবসাইটে ডাউন করার জন্য হ্যাকাররা মাঝে মাঝে করে কি 1000টা রিকোয়েস্ট একসাথে পাঠায়, 1 মিলিয়ন 2 মিলিয়ন রিকোয়েস্ট একসাথে পাঠায়, তাহলে হবে কি তোমার এই সাইটটা ডাউন হয়ে যাবে। এটাকে বলে ডিডোস অ্যাটাক, ঠিক আছে? এখন এই যে এই ক্লাউড ফেয়ার করে কি এই ডিডোস অ্যাটাক থেকে তোমাকে বাঁচায়। তাহলে এটা কিন্তু একটা সিকিউরিটি অলরেডি। মানে সবাই যে অ্যাটাকটা করতেছে, অ্যাটাকটা কিন্তু তোমার সার্ভারে করতেছে না, আগে কারে করতেছে? ক্লাউড ফ্লেয়ারে। কারণ ক্লাউড ফ্লেয়ারই কিন্তু প্রথমে এটা ফেস করে। ডোমেনে যখন হিট করলো তখন ফেস করবে কে সবার আগে? ক্লাউড ফ্লেয়ার। তারপরে ক্লাউড ফ্লেয়ার আগে চেক করে যে দেখি এটা কি আগে মানে অ্যাটাক নাকি অ্যাটাক না। যদি অ্যাটাক না হয় তারপরে কি করে, সে সেফলি তোমার সার্ভার হিট করবে। আচ্ছা এটা তো গেলই। এইটার আরেকটা সুবিধা কি, ক্লাউড ফ্লেয়ার হচ্ছে তোমার এই যে সিডিএনটা, এটা কি করে তোমার সিঙ্গাপুরে তোমার নিকটস্থ যে জোন আছে, তাহলে তুমি এখন থাকো এশিয়ায়, তাহলে তোমার নিকটস্থ জোনে তোমার এই কোড গুলোকে নিয়ে যায়, এই সার্ভার থেকে ও নিজে নিজে কল করে ওর কাছে নিয়ে রাখে। তারপর যখন কোন একটা ইউজার আসে তখন কি করে, ওই ক্লাউড ফ্লেয়ার করে ইউজারকে দ্রুত কি করে দেয়, তার এরিয়া থেকে ওই এইচটিএমএল সিএসএস ছবি যা আছে সব পাঠায় দেয়, ঠিক আছে? তার মানে কি এটা একটা সিডিএন। আমরা কি করলাম, একটা সিডিএন সেট আপ করে ফেললাম। আচ্ছা এটা কিন্তু অটো হবে, এটা তোমাদের করতে হবে না। ওই প্রথমবার যখন ক্লাউডফ্লেয়ার স্ক্যান করে না, তখনই কি হয়ে যায়, এটা অটো বসে যায়। খালি তোমার কাজটা হবে এইটাকে নিয়ে ওইখানে বসানো, এটাই তোমার কাজ, দিয়ে সেভ দিবে, বাস আর কিছু না। বাকি কন্ট্রোল ও নিয়ে নিবে। আচ্ছা এখানে আরো কিছু সেটিং আছে, যেমন কিছু সেটিং লাগবে, সব না, ওভারভিউ দিচ্ছি।
আচ্ছা, প্রথম যখন অন করা হবে ধর এই জিনিসটা আসবে যে এসএসএল, এই যে এইটাকে দিয়ে দিতে হবে কি ফুল এসএসএল দিয়ে দিতে হবে ফুল। আমার ভিডিওটা থাকবে, সমস্যা নেই, মানে হতাশ হওয়ার কিছু নেই। এই ভিডিওটা পর দেখলেই মনে পড়ে যাবে যে বাইকে গেছিল। 3টা অপশন থাকবে এসএসএল, এটা দিবা ফুল, মানে পুরাটা জুড়েই থাকবে এসএসএল, এটা একটা গেল। আর একটা দিবা কি, আর একটা আসবে যে এইটা কি মানে এইচটিএমএল সিএসএস মিনিফাই করবে কিনা। ওই যে আমি বলছিলাম না এইচটিএমএল সিএসএস কে কি করতে হবে, বান্ডেল করতে হবে। এই কাজটা এই করে, এই ক্লাউড ফেয়ারই করে, ঠিক আছে। ওই কি করে দিবে, ওটাকে বান্ডেল করে দিবে, প্রথমেই বলে দিবে এটা যে আমি আপনার এটা কি বান্ডেল করবো কিনা, ঠিক আছে। ওই প্রথম সেট আপের সময় এই এই অপশন গুলো আসে। আমি ওইটাও দেখাই দিই, নাহলে আবার এই ভিডিওটা থেকে যাবে তো পরে মাথা ঘুরাবে আর কি। আমি জাস্ট দেখাই দিচ্ছি, এখানে তো আমার করাই আছে, জাস্ট আমি একটা দেখাই দিচ্ছি, জাস্ট সুবিধার জন্য আপনাদের, এই আর কিছু না। আচ্ছা, এই যে আমি একটা অ্যাকাউন্ট নতুন মানে আরেকটা খোলা আছে, এই যে এটাতে কিছু নাই বর্তমানে, এটাতে করি, তাহলে বোঝা যাবে। কোন ওয়েবসাইট মানে নাই বর্তমানে, মেবি। এই যে কোনো ওয়েবসাইট নাই, ঠিক আছে। প্রথমে কি বলতেছে, ডোমেইন দিতে বলতেছে, তাহলে কি করতে হবে, এই ডোমেইনটা এর দিয়ে দিতে হবে, দিয়ে দিলাম। কি হয় দেখি, এই যে প্রথমে এরকম আসবে, ঠিক আছে, দিয়ে দিলাম, কনফিগার দিলাম। ইনভ্যালিড ডোমেইন, খালি ডোমেইন দিতে হবে, কোনো এইচটিটিপিএস এগুলো দেওয়া যাবে না। ও সাব ডোমেইনও দেওয়া যাবে না, শুধু ডোমেইন দিতে হবে, দিলাম। এই যে এখন কি করবে, ওই কিন্তু আমার ওগুলো চেক করে নিয়ে আসবে। এই যে প্রো প্ল্যান আছে, আমরা দিব কি ফ্রি, এই যে ফ্রি, টাকা লাগবে না। এটা তোমাদের আসবে আর কি প্রথম অবস্থায়, সব দেখাই দিই নাহলে ঝামেলা হবে। আচ্ছা, দিলাম। এই যে বলছে কি পেন্ডিং নেম সার্ভার আপডেট, মানে কি ওই যে এটা আমার কি করতে হবে, এখন ডোমেনে বসাইতে হবে, এটা বলতেছে। এই যে দেখছো, এই যে এদেরটা বসাইতে হবে, মানে এখন এর কন্ট্রোল নিতে হলে এরটা বসাইতে হবে, মানে এখানে আমার কি করতে হবে, যে এই জায়গাটায় ওরটা বসাইতে হবে এখন, ঠিক আছে। দিলে কি হয়ে যাবে, ওরটার সাথে এটা কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হইলেই কি করবে, ও তোমার সব কিছু চেক করে নিবে প্রথমেই কি কি আছে। আচ্ছা, এইটাই বিষয়, আর কিছু না। এইটা করলেই তোমার সেট আপ হয়ে যাবে, ঠিক আছে, বাস এতটুকুই। আর 4টা অপশন আসবে, আমি বলে দিচ্ছি। এসএসএল দিবা ফুল, আর হচ্ছে এইচটিএমএল সিএসএস কম্প্রেশন এটা অন করে রাখবা, ওই যাতে কম্প্রেস করতে পারে। এটা ডিডোস অ্যাটাক অন করা থাকবে, আর ব্রডলি অ্যাটাক আছে, এটাকে অন করা থাকবে, বাস। এই 4টা জিনিস অন করা থাকবে, বাস তোমার কানেক্ট হয়ে গেল ক্লাউড ফ্রেশ সাথে। তাহলে বাকি দায়িত্ব এখন কার, ক্লাউড ফ্রেশ, আর তোমার কোনো টেনশন নেই, শেষ, এইটুকুই। তাহলে এখন আমরা কি করব, আমাদের সিডিএন সেট আপ করা শেষ। তাহলে বুঝো আমাদের ওয়েবসাইটটা কিন্তু সিডিএন এর সাথে সেট আপ করা আছে, এই জন্য বাই ডিফল্ট স্পিডটা একটু বেশি। তারপরে দেখো আমাদের স্কোর কিন্তু বেশি আসে নাই, মাত্র 47। তাহলে এখন আমাদের কি করতে হবে বলো তো, আর কি কি বাকি বলো, ইয়ে ভাই বলেন, আর কি বাকি। আমরা এইচটিএমএল সিএসএস কম্প্রেস করছি, আমরা ইমেজ অপটিমাইজ করছি, আমরা সিডিএন ইউজ করছি, আর কি বাকি। জাভা স্ক্রিপ্ট কম্পোজ করা বাকি আছে। ওই জাভাস্ক্রিপ্ট ওই যে ওই করে, ওই ক্লাউড ফ্লেয়ারই করে, এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট ওই করে। এখন বলে কেশিং করা বাকি, ঠিক আছে, ব্রাউজার কেশিং আছে না, এইটা বাকি। এইটার কারণে আমাদের ওয়েবসাইটটা এখন স্লো দেখাচ্ছে, ঠিক আছে। আর কেশিং করার অনেকগুলো প্লাগইন আছে, ঠিক আছে, এটা আমরা ইউজ করতে পারি। যেমন আমরা যদি অ্যাড নিউ দেই, বা আমার মনে কয়েকটা প্লাগইন ইনস্টল দেওয়াই আছে, দেখি এগুলো তো অনেক পুরানো ওয়েবসাইট, তো সব দেওয়াই থাকে, দেখাই দিই, খালি তোমাদের ইনস্টল দিতে হবে। এই যে একটা আছে লাইট স্পিড কেস, এই যে এইটা যদি ইনেবল করা থাকে, বাস কাজ নেই আর কোনো, এটা ইনেবল করলেই হলো, তাহলে কেশিং অন হয়ে যাবে। এই দেখো, এই যে কেশিং অন, ঠিক আছে, এখন কিন্তু কেশিং কাজ করবে। এই দেখো, যে আমি একটা নতুন ট্যাবে ওপেন করি, ওয়েবসাইটটা প্রথমে একটু লেটে আসবে, এত লেটে হবে না, কারণ আমাদের তো যে সিডিএন সেট আপ করা আছে, তার মানে এত লেট হবে না। আরে কেশিং প্রথমবার দিলে একটা ঝামেলা হয়, তাহলে তাহলে করতে হয় কি, যে পার্জ করতে হয়, এরকম ঝামেলা হলে পার্জ জল দিবে, ব্যাস সব ক্লিয়ার হয়ে যাবে।
পার্জ অল মানে যত কেসিং ছিল আগের কেসিং এর সাথে পুরান কেসিং গুলো কনফ্লিক্ট করে, ঠিক আছে? মানে পার্জ দিলাম, সব ক্লিয়ার। এখন দেখি তো আসে কিনা। এই প্লাগইনের সাথে মানে ওর ঝামেলা আছে। আর যাই হোক, আচ্ছা আমি আগে গোপন কথাটা আগে বলে দিই, আমি সময় নষ্ট করবো না, কারণ এইগুলো দেখাইতে গেলে সময় নষ্ট হবে। এই যে প্লাগইন গুলো আছে এক্সটার্নাল, এই যে লাইট স্পিড কেজ আছে, আরেকটা আছে আমি দেখাই, দুইটা আছে। এই দুইটাতে স্পিড বাড়ানো যাবে, তবে এখানে স্কোর হয়তো বা হবে 70 বা 80, 90 হবে না, ঠিক আছে? মানে ক্লায়েন্ট খুশি হবে না। এই যে এর মধ্যে থাকবে, 70-80 মধ্যে থাকবে। আর আমি তোমার একটা প্রো টিপস বলে দিই, যেটা আর কেউ বলবে না। এইটা আমরা ইউজই করবো না, ঠিক আছে? আমরা অন্য একটা সার্ভিস ইউজ করবো। এটা প্রিমিয়াম সার্ভিস, কিন্তু কিছুটা ফ্রি সার্ভিস দেয়, কথা বুঝছো? তার মানে ওই ক্লায়েন্ট, নতুন যে ক্লায়েন্ট আসে ওর ওই ফ্রিতেই হয়ে যাবে। আমাদের যেমন ক্লাউড ফ্লেয়ার ফ্রিতে হয়ে গেছে, বিষয়টা এমন। তাহলে আমি আগে কিন্তু এটা বলে দিলাম। তার মানে তোমরা যদি এইসব প্লাগ ইন দিয়ে টাইম নষ্ট করো, কি হবে? ওই 90 হবে না কোনোদিন, মানে 80 থাকবে, 90 হবে না। এটা আগেই বলে দিলাম। তার মানে ক্লায়েন্ট কিন্তু খুশি হবে না। তাহলে আমি এটা বাদ দিয়ে দিচ্ছি, এটা আগেই বলে দিচ্ছি। আমি আর কি এমন জিনিসগুলো শিখাবো যাতে কাজে লাগে, মানে খামাখা একটা জিনিস নিয়ে অনেক সময় নষ্ট করে আসলে উচিত না। এই দেখো, যে এই যে তার মানে আমাদের এই একটা প্লাগইন আছে লাইট স্পিড কেশ, আরেকটা আছে W3 টোটাল কেশ আছে, দেখাচ্ছি। এই যে W3 টোটাল, এই দুইটাই হলো অনেক হাই টেকনোলজি ক্যাশিং। হ্যাঁ, করা যাবে, স্পিড বাড়ানো যাবে, বললামই তো। ওই যে 80 হবে, কিন্তু 90 হবে না। আমি একটা শর্টকাট দেখে দিই যে কিভাবে 90 করতে পারি। একটা প্লাগইন আছে নাইট্রো প্যাক, ঠিক আছে? এইটা দিলে একবার শিওর থাকে যে 90 হয়ে যাবে। কোনটা দেখাচ্ছি, দেওয়াই আছে এখানে। তোমাদের কাজ হবে যেখানে সার্চ দিয়ে, যে অ্যাড দিয়ে, ওই এখানে সার্চ দিয়ে নাইট্রো প্যাক লিখবা, তাহলে চলে আসবে, তবে ইনস্টল দাও, এইটাই কাজ, আর কিছু না। মানে আমার আছে মানে যে তোমরা ইনস্টল দিতে পারবে না, বিষয়টা তা না। এই যে নাইট্রো প্যাক, ঠিক আছে? এটা আপডেট করা লাগবে, আপডেট করে দিলাম, লেটেস্ট ভার্সনে আপডেট করে নিলাম। এই যে এইটাকে সেট আপ করতে হবে, ঠিক আছে? আর নাইট্রোপ্যাক কিভাবে সেট আপ করে? তোমাকে নাইট্রোপ্যাক ক্লাউড ফ্লেয়ারের মতো নাইট্রোপ্যাকের কি করতে হবে? একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আমি একটা খুলে ফেলি। আচ্ছা, আমার একটা অ্যাকাউন্ট আছে, দেখো তোমরা খালি খুলবা, যে গুগল দিয়ে খুলতে পারো, যে ইজি, এটা খুব সহজ। গুগল আসার পর আসলে এগুলো আসলে কোনো ব্যাপার না, যবে থেকে গুগল আসছে। যে আমি আমি মনে হয় গুগল দিয়ে খুলছিলাম। এই যে সিম্পল, শেষ। তাহলে আমার অ্যাকাউন্টে আমি প্রবেশ করলাম। এখন দেখো বলছে কানেক্ট ওয়ার্ডপ্রেস, দিলাম। আচ্ছা, এখন বলছে কি, এই যে এটা তো কানেক্ট, এটা না, এই যে এইটা আমার সেট আপ করা আছে, ঠিক আছে? এখন এইটা লগ ইন করা আছে না? এখন তুমি এইখান থেকে লগ ইন করা অবস্থায়, মানে আমার এই যে নাইট্রোপ্যাক লগ ইন করা অবস্থায়, এখন যদি এই নাইট্রোপ্যাকটা কানেক্ট করতে যাও, এইটার সাথে অটো কানেক্ট হয়ে যাবে এই অ্যাকাউন্টের সাথে। দেখো আমি দেখাচ্ছি, নাইট্রোপ্যাক এখানে আছে সেটিং এর মধ্যে, সেটিং এই যে নাইট্রোপ্যাক, ঠিক আছে? এই যে কানেক্ট দিলেই এই দেখো আমার অ্যাকাউন্ট এটা খোলা আছে না, এটার সাথে অটো কানেক্ট হয়ে যাবে। এখন কিন্তু লাল বাতি জ্বলতেছে, কানেক্ট হলে গ্রিন বাতি জ্বলবে। এই সাইট নেম দিলাম, সুপ্রিম শপ ফ্রন্ট, সাইট প্ল্যাটফর্ম ওয়ার্ডপ্রেস, হ্যাঁ দিলাম। এই যে ফ্রিতে করা যায়, দেখছো? টাকা দিয়েও আছে, আমরা ফ্রিতে করবো, মানে আমরা 5K শেয়ার পেজ পর্যন্ত হবে। ওই নতুন অবস্থায় এত লাগে না, ঠিক আছে? ওই 5K মধ্যে হয়ে যায়। এটা আমাদের কপাল যে ফ্রিতে আছে। দিলাম অ্যাড দিয়ে দিলাম, এগ্রি এন্ড অ্যাড সাইট। হ্যাঁ, আমি এগ্রি করতেছি, মানে সাইটটাকে অ্যাড করে দিচ্ছি। এই যে কানেক্ট হয়ে গেল। এখন এই প্লাগইনটা আমার কি করবে? ওই যে কেশিং এর পার্টটা করবে, আর লেআউট শিফটিং আছে না, যেটা বলছিলাম, এইটা এই প্লাগইনই করতে পারে, ঠিক আছে? অটো, আর কিচ্ছু করতে হবে না। আর কাজ কিন্তু বেশি না, আমি তোমাদের শিখাইতেছি জন্য এত সময় লাগতেছে। তুমি খালি চিন্তা করো, তুমি নিজে নিজে পারা অবস্থায় করলে কিন্তু 10-15 মিনিটের কাজ, ঠিক আছে? এই যে কানেক্ট হয়ে গেল। শেষ, সেট। এখন দেখো নাইট্রোপ্যাক এই যে কানেক্ট হয়ে গেছে, দেখো ইউজ, এখানে ইউজ করতে পারবো, এটার ভিতরে ইউজ করতে পারবো, আমার ইচ্ছা। অপটিমাইজ সিলেক্ট, তার মানে আমার পোস্ট, ট্যাগ, ফরম্যাট, টেস্টিমোনিয়াল ফরম্যাট সবগুলো অপটিমাইজ করবি কিনা বলতেছে, হ্যাঁ করবো। এই যে অপটিমাইজ শুরু হয়ে গেছে, আর এইটা অন করে রাখবে, যে কেস ওয়ার্ম আপটা কি করে রাখবা, অন করে রাখবে, বাস কাজ শেষ। এখন এই যে সর্বোচ্চ আছে স্ট্যান্ডার্ড, মিডিয়াম, স্ট্রং, লুডেরিক আছে, আর এটা সর্বোচ্চ। বাই ডিফল্ট
যদি দেখা যায় কোনো ঝামেলা হইতেছে কি করবে, একটা পিছাবা, এর কার কিছু না, সর্বোচ্চ কেশিং দেয় আছে। যে একটা পেজ আমার কেশিং শুরু হয়েছে, এটাকে অন করছিলাম একবারে কেন, সেটা অন হয়নি নাকি, অন করলাম, এই তাহলে দেখো এখান দিয়েও চালাইতে পারি, ওখান দিয়েও চালাইতে পারি, যেকোনো একটা ওপেন রাখতে হবে। এখানে ওপেন রাখলে ওখানে ওপেন হবে না, ওখানে ওপেন এখানে হবে না। আচ্ছা আমরা ওখান দিয়ে করি, ড্যাশবোর্ডের মধ্যে থেকে। এই ঝামেলা কেন, ওয়ার্ম তো দিছি। ও এখনো কোনো লিঙ্ক পাইতেছে না, পাবে সমস্যা নেই, কিছুক্ষণ পরেই পাবে। তোমার তো এটা অনেকদিন ধরে ছিল তো, মানে নতুন অবস্থায় এত ঝামেলা হয় না, পুরান হইলে তখন ঝামেলা হয়, ঠিক আছে, এই হলো সমস্যা। আমার ওয়েবসাইটটা পুরান তো, এই জন্য মনে করো যে ওই যে আগেরটার সাথে কমপ্লিট করেছে। যাই হোক, তোমরা এটা অন করতে পারবে, সমস্যা নেই, ইজিলি অন হয়ে যাবে। আর যদি অন না হয় তাহলে এখান থেকে অন করা যাবে, নাইট্রো প্যাক থেকে। প্যাক আওয়াজ করলো কি? আচ্ছা আচ্ছা, এখন একটা সমস্যা আছে, দেখো এই ক্লাউড ফ্লেয়ারটা আবার কি করতে হবে, ক্লাউড ফ্লেয়ার স্পিড অপটিমাইজেশন প্লাগইন, এটাও কি স্পিড অপটিমাইজেশন প্লাগইন, তাহলে এই দুটোর মধ্যে আবার কনফ্লিক্ট হওয়াটা স্বাভাবিক। এই জন্য নাইট্রো প্যাকের মধ্যে আবার কি করতে হবে, ক্লাউড ফ্লেয়ারটা কানেক্ট করতে হবে। এটা আমরা আগামী ক্লাসে করবো, ঠিক আছে, এটা মনে করে দিবা। এই দুটা কানেক্ট করলেই দেখবা যে কি আমাদের ওয়েবসাইট দেখবা যে একদম পাংখার মতো উঠবে, একদম 90 হয়ে যাবে শিওর মোটামুটি। স্ট্যান্ডার্ড সাইট ম্যাপ, স্ট্যান্ডার্ড দিলাম, ওখান থেকে পারতেছিলাম না, এই জন্য এখান থেকে করলাম, এখান থেকে অন হয়েছে, দেখছো, এই জন্যই মানে। আর এইটা আমরা করব, কানেক্ট করবো কালকে, ঠিক আছে। আজকে ধরে এই পর্যন্তই, আজকে অনেক সময় হয়ে গেছে। এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা? রিফাত, এবার কোনো প্রশ্ন আছে, মানে কোনো কিছু বুঝেন না এরকম? ভিডিওটা তো থাকবেই। এই যে আজকে আজকে তো অর্ধেক দেখালাম, আর কালকে এসে যেটা কমপ্লিট করবো, এই যে কানেকশনটা, তারপর দেখবেন যে এই স্পিডটা আমরা আবার দেখবো। মনে আছে তো কত আসছে? 47 আর 58, ঠিক আছে। আগামী ক্লাসে জিজ্ঞেস করবো কত ছিল, তারপর আমরা দেখবো যে পরের রেজাল্টটা কি হয়, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে না না না,